Welcome to Raj Devi Productions. বছর ৩০ আগের কথা। সেই সময় উচ্চ সাধনা প্রাপ্তির জন্য সারাক্ষণ বনে জঙ্গলে বা শ্মশানে ঘুরে বেড়াই সদ্গুরুর খোঁজে। এমনই একদিন ঘুরতে ঘুরতে এসে পড়লাম আমার গ্রামের সীমানায়। মনে হঠাৎ মায়ের সাথে দেখা করার খুব ইচ্ছে হলো। বাড়িতে গিয়ে দেখি মা বাবা কেউ বাড়ি নেই। শুনলাম সবাই গেছে পাশের গ্রামে আমাদের এক আত্মীয়ের বাড়ি। আমার এক দূর সম্পর্কের দাদু নাকি পরলোক গমন করেছেন। খবরটা পেয়ে আমি সোজা শ্মশানে যাব বলে ঠিক করলাম, কারণ সেই সময় আশেপাশের ৩টি গ্রামের অন্তিম কার্যের ঘাট ওই একটাই ছিল, আর সেটাও ওই রামজয়পুর শ্মশান ঘাট। দেরি না করে হাঁটতে শুরু করলাম। শ্মশানে পৌঁছে দেখি তখনও মৃতদেহ নিয়ে লোকজন আসেনি। আমি ধীরে ধীরে একটা বিচুলির ছাউনি লক্ষ্য করে এগিয়ে গেলাম। তবে সত্যি শ্মশানের পরিবেশ দেখলেই বোঝা যায়, একমাত্র সেখানেই লৌকিক বা অলৌকিক জগতের সাথে একনিষ্ঠভাবে মনোসংযোগ করা যায়। এই কারণেই উচ্চ মার্গের সাধকরা তখন বেশিরভাগই শ্মশানে থাকতেন। যাই হোক, আদি গঙ্গার ধারে প্রাচীন শ্মশান। সেখানে একটা চাতালে গিয়ে দেখি পঞ্চমুণ্ডির আসনে একটা বাঘের ছাল পাতা আছে। দেখে সত্যি আমি অবাক হলাম। এই আসন চেনার উপায় শিখিয়েছিলেন আমার এক তন্ত্রগুরু। এই আসনের গায়ে সেই বিশেষ লক্ষণগুলি স্পষ্ট লক্ষ্য করলাম। তোমাদের তা জানাতে পারলে খুবই খুশি হতাম, কিন্তু এই তন্ত্রগুপ্তির একটা বিশেষ কারণ আছে, তা তোমরা গল্প শেষে নিজেরাই স্বীকার করবে। যাই হোক, আমার কিন্তু তখন খুব ইচ্ছে হলো আসনটা একবার স্পর্শ করার, কিন্তু ভাবলাম মৃত ব্যক্তির দেহ দাহ করতে এসেছি, এই সময় কি এই কাজ করা ঠিক হবে? এমন সময় পেছন থেকে একজনের কণ্ঠস্বরে কেঁপে উঠলাম, ওই 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 ওখানে বসিস না, ওরা দেখলে চক্ষু বাঁধিয়ে দেবে। বসিস না, বসিস না, যা যা। পেছনে তাকিয়ে দেখি একটা পাগলি হাতে একটা নিমের ডাল নিয়ে দাঁড়িয়ে আছেন। তার মুখে অকৃত্রিম বিদ্রূপের হাসি। নিজেকে একটু সংযত করে বললাম, না না, বুঝতে যাব কেন, আমি শুধু দেখছিলাম। তবে আপনি কাদের কথা বলছেন? পাগলির মুখের হাসি আর একটু প্রশস্ত হলো। আমার পেছন দিকে আঙুল দেখিয়ে বলল, ওই ওই দেখ দেখ দেখ, ওরা বসে আছে, দেখ দেখ দেখ। ঘুরে তাকিয়ে দেখি সত্যিই দুজন বসে আছেন ওখানে। কিন্তু আগে আমি যখন ওদিকে তাকিয়েছিলাম তখন ওখানে কেউ ছিল না, আর থাকবেও বা কি করে? কেউ এলে তো আমার সামনে দিয়েই যাবে। অবাক হয়ে কিছুটা এগিয়ে গেলাম সেদিকে। পেছনে সেই পাগলি বিক্ষিপ্তভাবে হেসেই চলেছে। এগিয়ে এসে দেখলাম একজন লোক একটা মস্ত জাবদা খাতায় কি সব লিখে চলেছে, ওই বাঘের ছাল দেওয়া আসনের পাশে বসে। পাশে আরো একটি লোক বসে। মনে হলো তারা হয়তো একসাথেই এসেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, পাশাপাশি বসেও কেউ কোনো কথা বলছে না। তবে শুধু এইটুকু স্মৃতির জন্যই কি তোমাদের এই কাহিনী বলছি? এর মধ্যে অলৌকিকতা আদৌ কি আছে? অবশ্যই আছে, কারণ ঘটনা এখানে শেষ নয়, বরং শুরু। তারানাথ থেমে একটু গল্পটা গুছিয়ে নিল। কিশোরীকে দেখলাম কিছু বলার জন্য উসখুস করছে। আমি তার দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে সতর্ক করলাম। তারানাথ আবার একটা পাসিং শো ধরিয়ে বলতে শুরু করল, রামজয়পুর শ্মশানে তখন আমরা 4 জন ছাড়া আর কেউ নেই।
আমি, ওই দুজন লোক আর ওই পাগলি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওখান থেকে চলে এসে নদীর পাড়ে বসলাম। মন খুব খারাপ হয়ে গেল। পঞ্চমুণ্ডির আসনে বসার সৌভাগ্য সবার হয় না। ওই যেমন আগে বললাম, ওই আসনে যে একবার উপনিবেশ করে যুগ যুগ ধরে তার অস্তিত্ব রয়ে যায়। তাহলে তোমরাই বলো, অমর হওয়ার সুযোগ চোখের সামনে পেয়েও কেউ কি তা হারাতে চায়? তবে ওই আসনে যে পঞ্চমুণ্ডির অস্তিত্ব আছে তা কেবল আমিই জানি। তাই ভাবলাম পরে কোনো সময় এসে চেষ্টা করে দেখা যাবে। বসে বসে এসব ভাবছি আর মাঝে মধ্যে পেছন দিকে তাকিয়ে ওই জায়গাটা দেখে নিচ্ছি। তখনই শুনতে পেলাম শেষকৃত্যের ধ্বনি। আমি সৌজন্যতার খাতিরে সেখান থেকে উঠে শ্মশান চত্বর পেরিয়ে রাস্তার মুখটায় গিয়ে দাঁড়ালাম। সব দেহ নিয়ে সবাই এলো ঠিকই, কিন্তু আমার মা বাবা কেউ এলো না। মৃতদেহ রাখার সাথে সাথে ঘাটের ব্রাহ্মণ নিয়মাবলী যা আছে পরপর তা করতে লাগলেন। যে কজন সব দেহ নিয়ে এসেছেন তাদের মধ্যে আমি সেরকম কাউকেই চিনি না। তবুও একজনের মুখ আমার খুব চেনা চেনা লাগলো। সন্দেহ বশে তার পাশে হেঁটে গিয়ে দাঁড়াতেই আমার সংকোচ কাটিয়ে দিল সে। হাসি মুখে বলল, আরে তারানাথ, কতদিন পর দেখলাম তোকে, কেমন আছিস বল? কণ্ঠ শুনে আর চিনতে বাকি রইল না। এ আমার ছোটবেলার বন্ধু রতন। এতদিন পরে বাল্যবন্ধুর সাথে দেখা হওয়ার আনন্দে চেঁচিয়ে জড়িয়ে ধরতে যাব, ঠিক তখনই মৃতদেহ স্নান করানোর জন্য ওকে ডাক দিল এক বৃদ্ধ। বাবা রতন, এসো এদিকে, মেশোকে এবার স্নান করিয়ে আনো। আর দুঃখ পেয়ে লাভ নেই, মানুষ তো আর সারা জীবন বাঁচে না। ওনার কথায় বুঝলাম যিনি মারা গেছে সে হলেন রতনের মেশো। আর আমি রতনের যে মেশোকে ছোটবেলায় চিনতাম তার নাম বলরাম ঘোষ। তাহলে কি সেই? প্রশ্নটা করার আগেই রতন আমার হাতের ইশারায় যথাস্থানে দাঁড়াতে চলে গেল। কিন্তু এই বৃদ্ধ লোকটি কিন্তু গেল না। আমার কাছে সরে এসে নিচু গলায় প্রশ্ন করল সে, বাবা, তোমায় দেখে মনে হচ্ছে তুমি তন্ত্র সাধনার পথে আছো। আমি কি ঠিক ধরেছি? আপনি ঠিকই ধরেছেন, তবে আমি তো গেরুয়া পরে নেই, আপনি বুঝলেন কিভাবে? বৃদ্ধ লোকটির দু চোখের কোণায় ভাঁজ পড়ল। ঈষৎ হেসে বলল, আসলে আমিও জীবনে কিছুদিন এই পথে ছিলাম, তাই দেখলে কিছুটা বুঝি। তবে তোমার দেখা যখন পেয়েছি, একটা কথা তোমাকে জানিয়ে যেতে চাই। কোন ব্যাপার বলুন? বৃদ্ধ লোকটি আমার হাত টেনে নিয়ে নদী তীরে একটা নির্জন জায়গায় নিয়ে গেল। তারপর বলল, আমি আসলে একজন লোক খুঁজছিলাম। আসলে আমাদের গ্রামে একজনের বাড়িতে খুব উদ্ভট রকমের কাজ শুরু হয়েছে। শ্রীদাম ঘোষাল নামে একটি ছেলে বেশ কয়েকটা দিন বাড়িতে ছিল না। বাড়ির লোকজন ভেবেছিল ও হয়তো শহরে চলে গেছে কাজ করতে, কিন্তু আসলে সে ধারণা ভুল। আজ দিন 15 হলো ছেলেটি বাড়ি এসেছে এবং সে হয়ে বসেছে সর্বজ্ঞ। এই তো 3 দিন আগে সরকার মশাই আমার কাছে এসেছিলেন। উনি আমাদের গ্রামের একটু মোড়ল মতন। কথায় কথায় বললেন, নিতাই ঘোষাল মশাইয়ের ছোট ছেলেটির কাছে কাল গিয়েছিলাম। ছেলেটি সত্যি ঐশ্বরিক শক্তি পেয়েছে। আমার জীবনে 2 দিন আগে কি হয়েছিল তাও আমার হাত দেখে বলে দিলেন। কাজেই আমি জিজ্ঞেস করলাম যে, তুমি তো আমার 2 দিন আগের কথা বললে, তা বাবা 2 দিন পরে আমার জীবনে কি হবে তা কি দেখতে পারছো? প্রশ্ন শুনে সে আমার দিকে তাকিয়ে হাসলো, বলল, মূর্খ, যে ভূত জানে তাকে প্রশ্ন করে সে ভবিষ্যৎ জানে কিনা? তোর আসন্ন সম্পদহীনতা ও তোর মেয়ের অকাল মৃত্যুর কথা তোকে বলে আমার ভালো লাগবে না, তাই বলিনি।
কথাটা শুনে আমার ভয়ে পায়ের তলা থেকে মাটি সরে গেল। হাত জোর করে বললাম, বাবা এইসব কি বলছো? মালতী মারা যাবে মানে? এই দেখ, আমার এই জিনিসটাই দেখতে ইচ্ছে করে না। মানুষের এই কঠিন অবস্থা আমি দেখতে পারি না। ওঠ ওঠ, এখন বাড়ি যা, আমি ঠিক সময় মতন তোকে ডেকে পাঠাবো। সরকার মশাইয়ের মুখের থেকে এটুকু শুনেছি আমি, যে উনি সত্যিই মানুষকে যা বলছে তাই হচ্ছে। তবে বেশিরভাগ লোকের বাড়িতেই নাকি একটা অশুভ সময় আসবে। শ্রীদাম ঘোষাল এই কথা অনেককেই বলছে। বৃদ্ধ লোকটি চুপ করলে দেখলাম ওনার চোখে একটা অসহায় অনুরোধের ইঙ্গিত ফুটে উঠেছে। আমি বললাম, আমি এ ব্যাপারে কি করতে পারি বলে আপনার মনে হয়? অমন প্রশ্নে লোকটির চোখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, আমার কোনোভাবেই মনে হচ্ছে না এই ছেলেটি সঠিক রাস্তায় এগুলো করছে। কেউ কি এত কম সময়ে ত্রিকালজ্ঞ হতে পারে? সে তো অনেক বছরের সাধনার ফল। যাই হোক, আসলে সত্যি বলতে কি আমার মনটা খুব ডাকছে। তোমার মতোই একজনকে খুঁজছিলাম যে আমায় আমার মনের ধারণাকে ঠিক বা ভুল প্রমাণ করতে আমাকে একটু সাহায্য করবে। তুমি একবার ভেবে দেখো, গ্রামের প্রায় সকল গৃহস্থের বাড়িতেই এখন দুঃখের বাতাবরণ। তোমার বন্ধু রতনের মেসোমশাই ওই একই দুশ্চিন্তায় মারা গেছেন। বলেছিলেন ওর বাড়িতে নাকি একজন এমন আছে যে ওদের ক্ষতি করতে চায়, এবং সেই ব্যক্তিটির জন্যেই নাকি ওদের সংসারে কখনোই উন্নতি আসবে না। তুমি বলো, কাউকে এমন কথা জানানো হলে সে কি বাড়ি ফিরে বলতে পারে? দুশ্চিন্তা মানুষকে যে কোনো বয়সেই মেরে ফেলতে পারে। তুমি তো জানো বাবা। তুমি একটিবার আমার সাথে চলো, নিজের চোখে একবার দেখলে হয়তো তুমি কিছুটা বুঝতে পারবে। আমার খুব খারাপ লাগলো রতনের মেসোমশাইয়ের কথা ভেবে। সত্যি এমন পরিস্থিতিতে কোনো মানুষই সুস্থ থাকতে পারে না। তখনই মনে মনে ঠিক করলাম এই শ্রীদাম তান্ত্রিকের দর্শন আমায় করতেই হবে। বলা তো যায় না, সত্যি যদি কোনো উচ্চ মার্গের তান্ত্রিক বা কাপালিক হন। বৃদ্ধ লোকটিকে বললাম, আচ্ছা, তবে আমি যাব। তবে একটা কথা আমাকে আপনার দিতে হবে। হ্যাঁ বলো, কি কথা দিতে হবে আমায়? আমি যে ওই গ্রামে যাচ্ছি এই কথা আপনি রতনকে কোনো মতেই জানাবেন না। ওই গ্রামে পরিচিত বলতে আমার শুধু ওরাই আছে, তাই ওদের বাড়ির অনেককেই আমি ছোট থেকে চিনি। কিছু না বোঝা পর্যন্ত আমি রতনকে দেখা দিতে চাইছি না। বৃদ্ধ মাথা নেড়ে আশ্বাস দিল আমায় যে সে আমার কথা বুঝতে পেরেছে। তারপর বলল, তোমার কোনো চিন্তা নেই বাবা, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি আমার ওখানেই থাকবে। তাছাড়া বাবা, রতনদের বাড়ি আমার বাড়ি থেকে অনেকটাই দূর, আর এই অবস্থায় কদিন ও বাড়ির থেকে বাইরেও যাবে না। তুমি নিশ্চিন্তে থাকো। ওই 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 আমাকে খুঁজছে মনে হয়, আমি একটু আসি। হ্যাঁ। শ্মশানের পুরোহিতের ডাকে বৃদ্ধ লোকটি চলে গেলেন। আমি কিছুক্ষণ ওখানেই চুপ করে দাঁড়িয়ে রইলাম। মনে মনে ভাবলাম, এমন কি হলো যাতে পুরো গ্রামের মানুষের অমঙ্গলের সম্ভাবনা আছে। ঘন্টা দুয়েকের মধ্যে শ্মশানের কাজ সব শেষ হয়ে গেল। আমরা গঙ্গা স্নান করে সবাই বেরিয়ে পড়লাম। রতন কাছা নিয়ে সবার আগে আগে চলল, আর আমরা কাঠুরেরা চললাম তার পেছনে। ওর মধ্যেই একজনের কাছ থেকে জানলাম রতনের মেশোর কোনো ছেলে নেই, একটাই মেয়ে এবং তার বিয়ে হয়ে গেছে। রামজয়পুর গ্রামের পাশের দুটি গ্রাম ছেড়ে আসলে পলাশপুর নামের একটি ছোট্ট গ্রাম বাঁধে। সেই গ্রামেই রতনদের বাড়ি। একদম যখন গ্রামের মুখে চলে এসেছি তখন জানতে পারলাম পূর্ব পরিচিত ওই বৃদ্ধের নাম। ওনার নাম নিতাই মণ্ডল। তিন কুলে কেউ নেই,
একসময় এই গ্রামেই থাকতেন, পরে নাকি প্রায় 30 বছর ওনার কোনো খোঁজ ছিল না। এখন গ্রামের ছেলেপুলেরা ওনার বাড়িতে যায় গল্প শোনার জন্য। যাই হোক, আসল কথায় আসি। গ্রামের প্রান্তেই একটা চটকা গাছের তলায় তখন সবাই একটু জিরিয়ে নিচ্ছে। বৃদ্ধ সেই সময় আমার পাশে এসে বসলেন, গলা নামিয়ে বললেন, বাবা, তোমার আর যাওয়ার দরকার নেই। ওই যে দুটো তাল গাছ দেখতে পাচ্ছ? দৃষ্টি নির্দেশ লক্ষ্য করে বললাম, হ্যাঁ, ওর নিচের বাড়িটা কি আপনার? ওটাই আমার বাড়ি। তুমি সবাই উঠে পড়লে ওখানে চলে যাও। এই নাও চাবি। চাবি হাতে নিয়ে নিতাই মণ্ডল উঠে গেলেন। তার কিছুক্ষণের মধ্যেই সবাই উঠে আবার হাঁটা শুরু করল। আমি আর তাদের সাথে গেলাম না। রাস্তার পাশের নিম গাছ থেকে একটা ডাল ছিঁড়ে তার পাতা দাঁতে কাটতে কাটতে বাড়িটার দিকে এগোলাম। সেই সময় হঠাৎ বিক্ষিপ্ত হাওয়া শুরু হলো। কানে এসে বাঁধল হরিধ্বনি, আবার হাওয়ার সাথে দূরে মিলিয়ে গেল। পরিবেশের এই অসংযত ভাব যে মোটেই ভালো নয়, এই ব্যাপারে আমি অভিজ্ঞতালব্ধ। চোখ কান খোলা রেখে দুটি লম্বা তাল গাছের নিচের দিয়ে হাঁটতে হাঁটতে নিতাই মণ্ডলের ভিটেতে পৌঁছালাম। বাড়িটা খানিকটা ছোটখাটো আশ্রমের মতো। বিচুলি দিয়ে বানানো গম্বুজ আকৃতির ছাউনি দেখলে হঠাৎ মন্দির ভেবে ভুল হতে পারে। সদর দরজার সামনে দাঁড়িয়ে বাড়ির এদিক ওদিক একটু চোখ বুলিয়ে নিলাম। উঠোনের মাঝে মাটি দিয়ে বানানো মন্দিরটার ওপর প্রায় কোমর সমান একটি তুলসী গাছ হয়ে আছে। ঠিক তার সামনেই পাতা রয়েছে একটা বড় শীতল পাটি। কাছে গিয়ে দেখি তার ওপর একটা বড় বাটি উল্টে পড়ে আছে এবং ইতস্তত মুড়ি নিমকির টুকরো ছড়ানো। বুঝলাম এখানেই তবে গল্পের আসর বসে। অতঃপর উঠোন পেরিয়ে বন্ধ ঘরের সামনে পৌঁছে তালা খুললাম। ঘরে আসবাব বলতে একটা চৌকি আর একটা ছোট কাঠের বেঞ্চ এবং তার উপর একটা মাটির কলসিতে জল রাখা আছে। আমি ঘরে ঢুকে চৌকির এক কোণে বসলাম। সত্যি বলতে এই গ্রামের পরিবেশেই একটা বিষণ্ণতা মিশে আছে মনে হলো। যেমন হাওয়া চলছে ঠিকই, কিন্তু তাতে কেমন যেন একটা গুমোট ভাব। ঘণ্টাখানেক বসে থাকার পরও যখন মণ্ডল মশাই এলো না, তখন আমার মনে হলো একটু বাইরে গিয়ে দাঁড়াই। চৌকি থেকে উঠে মাথা নিচু করে দরজার থেকে বেরিয়েছি। দেখি একটা 10-12 বছরের ছেলে তুলসী মন্দিরের পাশে দাঁড়িয়ে আছে। তা দেখে খুব অবাক হলাম আমি। এমনিতেই আশেপাশে বাড়ি ঘর তেমন নেই। যেটুকু বুঝলাম মণ্ডল মশাইয়ের বাড়িটা গ্রামের এক প্রান্তে, কিন্তু এ সময় এই ছেলেটি কোথা থেকে এলো? ধীরে ধীরে বারান্দার থেকে নেমে তার সামনে গেলাম। দেখলাম ছেলেটির চোখ ছলছল করছে। প্রশ্ন করলাম, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? ছেলেটি ভাঙা গলায় উত্তর দিল, শ্রীরাম দাদা আমার বাবাকে বলেছে বাবা নাকি 2 দিন পরে মারা যাবে। তুমি একটু নিতাই দাদুকে বলবে ওই লোকটাকে ডাকতে, যে সবাইকে বাঁচাতে পারে। কথাটা শুনে আমি কিছুক্ষণের জন্যে বাক শক্তি হারিয়ে ফেললাম যেন। তারপর নিজেকে একটু সংযত করে বললাম, তোমার বাবা এখন কোথায়? বাবা বাড়িতে। বাবা বাড়িতে। আমার মা খুব কাঁদছে জানো। নিতাই দাদু কোথায়? মনটা আমার খুব খারাপ হয়ে গেল। ওর চোখ মুছে দিয়ে বললাম, তোমার নিতাই দাদু গেছে একটু বাইরে, উনি আসলেই আমি বলবো তোমার কথা। তোমার নাম? আমার নাম অমূল্য। আচ্ছা, কে আসলে সবাইকে বাঁচাতে পারবে বললে? ছেলেটি চোখ বড় বড় করে বলল, নিতাই দাদু বলে
ঈশ্বর কখনো কখনো এমন কিছু মানুষকে তৈরি করে যাদের কিছু বিশেষ ক্ষমতা থাকে। তারা চাইলে সব কিছু ঠিক করতে পারে। এমনকি তারা নাকি অমর। বহু সময় ধরে তারা আছে শুধু মানুষের কল্যাণ করার জন্য। কোথায় তারা? ছেলেটির কথা শুনে বুঝলাম নিতাই মণ্ডলের জীবনের অভিজ্ঞতাতেও এমন কিছু রয়েছে যা সাধারণ মানুষের স্বভাব সিদ্ধ নয়। পরক্ষণেই মাথায় এলো রামজয়পুরের ওই পঞ্চমুণ্ডির আসনের কথা। কারণ আমি জানি সবাই বোঝে না আসনের গুরুত্ব। ঈশ্বর খুব কম মানুষই আছে যাদের আসন চেনার দৃষ্টি দেন। এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে যখন চোখ অতীতের সাদা কালো রঙে মিশে ঘোলা হয়ে এসেছে, তখনই শুনতে পেলাম মণ্ডল মশাইয়ের গলা। ছেলেটি তখনই মণ্ডল মশাইয়ের পা জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, শ্রীদাম দাদা বলেছে বাবা মারা যাবে 2 দিনের মধ্যে। তুমি কিছু একটা করো নিতাই দাদু। বাবা না থাকলে মাও মারা যাবে। দাদু কিছু একটা করো গো। মণ্ডল মশাই করুণার দৃষ্টিতে একবার আমার দিকে তাকালেন। তারপর বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে বললেন, আচ্ছা বাবা, কাঁদিস না রে, কাঁদিস না। তুই এখন বাড়ি যা, আমি দেখছি কিছু করতে পারি কিনা। ছেলেটি মাথা নেড়ে কাঁদতে কাঁদতে চলে গেল। আমার মন তখন খুব ভেঙে পড়েছে। ঈশ্বর কি এতটাই নিষ্ঠুর? এরকম ছোট একটা নিষ্পাপ শিশুর বাবাকে এখনই কেড়ে নেবেন? মণ্ডল মশাই মাথা নিচু করে কিছুক্ষণ বসে থেকে বললেন, বাবা নিজের চোখেই দেখো কি শুরু হয়েছে আমাদের গ্রামে। তুমি কি সত্যি বুঝতে পারছো না এই চলমান ঘটনাগুলি স্বাভাবিক নয়? এগুলো করানো হচ্ছে। সেদিন রাতটা কোনো মতে কাটিয়ে পরদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম শ্রীদাম তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। মণ্ডল মশাই আমায় বাড়িটা চিনিয়ে দিয়ে চলে গেলেন। যাওয়ার সময় বললেন, বাবা আমি যাচ্ছি রামজয়পুর শ্মশানে। খবর পেলাম গ্রামের প্রাথমিক পাঠশালার শিক্ষক সকালে মারা গেছেন। আমি গ্রামের কোনো মৃত্যু সংবাদ কানে এলে শ্মশানে যাই। তবে আজ যাওয়ার কারণ শুধু পুণ্যি প্রাপ্তি নয়, আমি গিয়ে জানতে চাইব যে শিক্ষক মশাইও শ্রীদাম ঘোষালের কাছে এসেছিল কিনা। তোমার কাজ মিটলে তুমি সোজা আমার বাড়িতে চলে এসো, অথবা যদি চাও শ্মশানেও যেতে পারো। বলে সে চলে গেল। এবার ঘুরে দাঁড়িয়ে আমি বাড়িটাকে ভালোভাবে দেখলাম। মুহূর্তের মধ্যে বাড়িটা মিলিয়ে গিয়ে যেন চোখের সামনে ধু ধু প্রান্তর হয়ে গেল। পরিষ্কার দেখলাম আমার জীবনে দেখে আসা সমস্ত কালো শক্তির সম্মিলিত রূপ। হাকিনি বেতাল থেকে শুরু করে কিছু অর্ধগলিত মৃতদেহ একত্রিত হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। মাটিতে উবুড় হয়ে পড়ে আছে কয়েকটি সদ্য মৃত ছিন্ন ভিন্ন দেহাবশেষ। ক্রমে আমি সম্পূর্ণ চেতনাহীন হয়ে পড়ছি দেখে বেশ কয়েকবার। অপলকতার পরে আমি চোখ বুজে নিলাম। খানিকক্ষণ সব নিস্তব্ধ। কানে তালা লেগে গেলে যেমন হয়, শুকনো কণ্ঠ ভেজানোর চাহিদায় অনেক কষ্টে একটা ঢোক গিলতেই আবার যেন সব স্বাভাবিক হয়ে গেল। চোখ খুলে দেখলাম আমি সেই স্থানেই দাঁড়িয়ে আছি এবং আমার সামনেই শ্রীদাম তান্ত্রিকের বাড়ি। এবার আমার আর বুঝতে বাকি রইল না যে এই বাড়িতে এমন কিছু একটা হচ্ছে যার অপ্রাকৃতিক কুফল সারা গ্রামের মানুষ ভোগ করছে। ধীর পায়ে উঠোনের দিকে এগোলাম। বাইরের থেকে না বোঝা গেলেও দরজার একটু কাছে পৌঁছাতেই বুঝলাম ঘরের ভেতরে বেশ কয়েকজন রয়েছে। বাড়িটাতে মোট 3টি ঘর। তবে ওই ঘরেই যে কিছু হচ্ছে তা তার সামনে দাঁড়িয়ে থাকা 2টি
গেরুয়া বসনের ছেলেকে দেখেই বুঝতে পারলাম। আমায় আসতে দেখে ওদের মধ্যে একজন বলল, আপনি কি হাত দেখাবেন বলে এসেছেন? আমি জবাব দিলাম, হ্যাঁ, তবে প্রধান উদ্দেশ্য বাবাকে একবার দর্শন করা। আমার কথা শুনে সম্মতিসূচক মাথা ঝাঁকিয়ে সে ভেতরে চলে গেল। অন্য ছেলেটি ওখানেই দাঁড়িয়ে থাকল। কিছুক্ষণ পর সে ফিরে এসে বলল, আপনি ভেতরে যান, গুরুজি ডাকছেন। আমি এগিয়ে গেলাম। দরজার সামনে পৌঁছে দেখি একজন লোক 5টা মোমবাতি ফোঁ দিয়ে নিভিয়ে পকেটে ভরে নিল। সামনে বসে থাকা যুবকটি চোখ বুজে তার 2 হাত এমনভাবে নিজের কানের কাছে ধরে রেখেছে যে মনে হয় ও খুব মন দিয়ে কারো কথা শুনছে। প্রায় 2 মিনিট পরে কান থেকে হাত নামিয়ে সে বলল, ওর পরিবারের ওপর শয়তানের কালো ছায়া পড়েছে। বসত বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যা, বাস্তুদোষ ঘুরছে তোর মাথার উপর। বুঝলাম এই ব্যক্তি হলেন শ্রীদাম তান্ত্রিক, এবং সে তান্ত্রিক নয়। উচ্চ তন্ত্র সিদ্ধির সমস্ত লক্ষণ তার শরীরে বর্তমান। কিন্তু যার উদ্দেশ্যে তিনি এ উপদেশ দিলেন তাকে দেখে কিন্তু আমার একবারের জন্যেও মনে হলো না যে তার আসন্ন কোনো বিপদ আছে। লোকটি উঠে মাথা নিচু করে আমার পাশ থেকে বেরিয়ে গেল। শ্রীদাম তান্ত্রিক কিন্তু প্রথমেই আমার দিকে তাকালো না। আমি 1 পা ঘরে রাখতেই উনি অপ্রস্তুত হয়ে কানে হাত রাখলেন। কেউ যেন হঠাৎ এসে ওনাকে কিছু বলল। লক্ষ্য করলাম মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে উঠেছে, কপালের পেশি দপ দপ করে কাঁপছে। ধীরে ধীরে রক্তবর্ণ চোখ তুললেন আমার দিকে। তারপর বললেন, তুই কেন এসছিস এখানে, আর আমার থেকে কি চাস? তার কণ্ঠস্বরে স্পষ্ট গ্লানি মিশে থাকায় সাথে সাথে প্রশ্নের উত্তর দিতে পারলাম না। আমি নিশ্চিত যেভাবেই হোক উনি বুঝে গেছেন যে আমি একজন সাধক, এবং শুধু তাই নয়, আমি যে এই গ্রামের নই তাও ওনার এখন বোধগম্য। কিন্তু আমি বুঝলাম এখন আমার সম্পূর্ণ স্বাভাবিক থাকাটাই শ্রেয়। তাছাড়া আমি ওনার থেকে বয়সে বড় হলেও অভিজ্ঞতায় অনেকটাই ছোট। তাই হাত জোর করে বললাম, ঠাকুর, অপরাধ নেবেন না। খুব তুচ্ছ মানুষ আমি। সাধুসঙ্গ লাভের নেশায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। আপনার অপরিসীম শক্তির কথা লোকমুখে দ্রুত ছড়িয়ে পড়েছে। আমায় দয়া করে আপনার শিষ্য করে নিন। আমায় এমন কিছু গূঢ় প্রক্রিয়া শিখিয়ে দিন যা দিয়ে আমি মানুষের সেবা করতে পারি। কুবুদ্ধি সম্পন্ন মানুষেরা সব সময় সুরুচিকর কথা পছন্দ করে, কারণ তাদের সামনে মাথা নোয়ালেই সহজেই তাদের মনে একটা পৈশাচিক প্রশান্তির আবির্ভাব হয়। এক্ষেত্রেও তাই হলো। শ্রীদাম তান্ত্রিকের অভিব্যক্তি একটু হলেও নরম হয়ে এলো। বলল, তা বেশ, তবে এখন আমি শিষ্য টিষ্য করতে পারবো না। পরশু আসিস এখানে, তোকে 2 ছোট্ট মন্ত্র শিখিয়ে দেব। তোর অধিকার আছে সেগুলো জানার। আমি সবিনয়ে প্রণাম জানিয়ে ওখান থেকে চলে গেলাম। রাস্তায় এসে কয়েকবার ঘুরে ঘুরে পেছনে দেখলাম, কিন্তু এবার ওরকম কিছু বোধ করলাম না। মনে কিন্তু তখন আমার সম্পূর্ণ সাড়া দিয়ে দিয়েছে যে এই গ্রামের মানুষের ওপর কোনো অমঙ্গলের ছায়া পড়েনি। এমন কিছু একটা চলছে এই গ্রামের ওপর যা অত্যন্ত ভয়ঙ্কর। কারণ শ্রীদাম তান্ত্রিক যাকেই নির্দিষ্ট করছেন সেই ইহজগৎ ত্যাগ করছেন। অর্থাৎ সবার ক্ষেত্রে তো দুশ্চিন্তা প্রাপ্ত মৃত্যু হতে পারে না। আমি আর মণ্ডল মশায়ের বাড়িতে না গিয়ে সোজা গেলাম রামজয়পুর শ্মশানে। সারা রাস্তা চোখের সামনে ওই বাচ্চা ছেলেটার মুখ ভেসে উঠতে লাগলো। তবে কিভাবে রক্ষা করব আমি তার বাবাকে?
আসলে কি হচ্ছে এখানে তখনও আমি বুঝতে পারিনি। শ্মশানে পৌঁছানোর অনেক আগের থেকেই দেখতে পেলাম চিতায় আগুন জ্বলছে, তবে তেমন লোক সংখ্যা চোখে পড়ল না। ইটের রাস্তা পেরিয়ে নদী তীর সংলগ্ন বালি মাটিতে পা রাখতেই আবার দেখতে পেলাম সেই পঞ্চমুণ্ডির আসন। স্থানের কোনো পরিবর্তন হয়নি এবং সব থেকে অবাক করা বিষয় হলো সেই লোক দুটো, অর্থাৎ আগের বার যাদের কারণে এই আসনে উপনিবেশ করতে পারিনি, তারা এখনো ওখানে উপস্থিত। একজন মস্ত এক জাবদা খাতায় কি সব লিখে চলেছেন, আর অন্যজনের কোনো কিছুতেই হুঁশ নেই, যেন চিত্রগুপ্ত জন্ম মৃত্যুর হিসেব রাখছে, আর পাশে স্বয়ং যম বিরাজমান। আমি আজও সেই মহা ঐশ্বরিক শক্তি সম্পন্ন আসনটিকে শুধু দেখে তার পাশের থেকে চলে গেলাম। ওদিকে মণ্ডল মশাই দেখতে পেয়ে উৎসাহিত হয়ে উঠলেন। আমি হতাশ হয়ে বললাম, যা ঘটছে বা ঘটে চলেছে তা আমার বিবেচনার বাইরে। আমি বোধহয় পারবো না মণ্ডল মশাই। এ কথা শুনে সে আমার চোখের দিকে তাকালো, ভ্রু কুঁচকে বলল, এত সহজে হাল ছেড়ে দেওয়ার ছেলে তো তুমি নও। ধৈর্য ধরো, বাড়িতে গিয়ে সব শুনবো। সেদিন শ্মশানের থেকে বাড়ি ফেরার মধ্যে নতুন আর কিছু হলো না, তাই ওগুলো বাদ রাখছি। বাড়িতে এসে এক বাটি চিড়ে আর এক গ্লাস গরম দুধ আমার হাতে দিয়ে মণ্ডল মশাই বললেন, নাও, এগুলো খেতে খেতে বলো দেখি কি হলো ওখানে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্তটা বললাম। মণ্ডল মশাইয়ের মুখে কখনো শুকনো হাসি ও কখনো দুশ্চিন্তা ও ভয়ের ছাপ ফুটে উঠল। তারপর উনি যা বললেন তা ওনার মুখের থেকে শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তার বর্ণনা এই, দেখো বাবা, তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করার ইচ্ছেতে আমিও একসময় ঘর ছেড়েছিলাম, এবং আমি যে তন্ত্রগুরুকে সৌভাগ্যক্রমে পেয়েছিলাম তার থেকে আমার অতি অল্প সময়ে এই চন্দ্র দর্শন হয়েছিল। শুধু তাই নয়, অনেক অলৌকিক ঘটনা ও তার প্রতিকারের সাক্ষী আমার এই দুই চোখ হয়েছে। শ্রীদাম যেটা করছে তা হলো কর্ণ পিশাচিনীর সাধনা। কর্ণ মানে কান, অর্থাৎ কানে শোনার হেতু যে সাধনা করা হয়। কিন্তু কানে কিছু বললে সামনের মানুষের তা বোঝার উপায় নেই। কানে কানে ফিস ফিস করে বলবে এক পিশাচিনী। কর্ণ পিশাচিনী একরকম ঋণাত্মক শক্তি হিসেবে পরিচিত। এর সংস্পর্শে আসা মানেই ধ্বংসকে আহ্বান করা। এই সাধনা করে সিদ্ধি পেলে এই কর্ণ পিশাচিনী যে কোনো মানুষের ভূত ও ভবিষ্যৎ ফিস ফিস করে কানে কানে বলে দেয়। সাধক অতি সহজেই যে কোনো মানুষের ভূত ভবিষ্যৎ সব জেনে যায়। কর্ণ পিশাচিনী সাধনার সমস্যা হচ্ছে যে এই পিশাচিনী একবার বলতে শুরু করলে আর থামতে চায় না। এই দেবীকে বশে রাখতে হয়, না হলে সাধকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু এনাকে বশে রাখার উপায় হলো বলি। এই পিশাচিনীকে একবার জাগিয়ে তুললে ক্রমাগত সে মানুষের রক্ত ভক্ষণ করতে শুরু করে। কিন্তু যদি কর্ণ পিশাচিনী বিরূপ হয়ে যায় তবে সাধকের মৃত্যু অনিবার্য, এবং সেক্ষেত্রে সাধকের প্রেত লোকে স্থান হয়, যাকে দ্বিতীয় নরক বলা যায়। এই কারণেই তাহলে শ্রীদাম একের পর এক হত্যা করে চলেছে। আমি অবাক হয়ে তার সমস্ত কথা শুনলাম, কিন্তু সমস্ত ভয়াবহতার মধ্যে একটি ব্যাপার আমার আশা জেলে রেখেছিল তখনও। কাপা কাপা গলায় প্রশ্ন করলাম, আর এই পিশাচিনী কি করলে অসন্তুষ্ট হন?
মণ্ডল মশাই একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, সাধারণভাবে এই সাধনা যে কেউ করতে পারে না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই অঘরী সম্প্রদায়ের সাধুরা এই সাধনা বেশি করে। বিবাহিত ব্যক্তিরা এই সাধনা এড়িয়ে চলে, কারণ পিশাচিনী অন্য নারীর সাথে সম্পর্ক থাকলে সেই নারীকে হত্যা করতে পারে। আশানুরূপ উত্তর না পেয়ে মনে দুশ্চিন্তা আরও বাড়ল। এই কর্ণপিশাচিনীর ব্যাপারে আমার তখন অত অভিজ্ঞতা নেই। মাথা নিচু করে কি করা যায় ভাবছি, এমন সময় বিদ্যুৎ ঝলকের মতো মাথায় একটা প্রশ্ন এলো। বললাম, আপনি বলছিলেন শ্রীদামতান্ত্রিক বেশি দিনের জন্য গৃহত্যাগ করেনি, সুতরাং তার শরীরে তন্ত্রসিদ্ধির লক্ষণ দেখে কোনো কাপালিক তাকে এই নিচু স্তরের সাধনাগুলো শিখিয়েছে। কিন্তু গৃহত্যাগ করার আগে সে কি বিবাহিত ছিল? মণ্ডল মশাই মাথা নেড়ে বললেন, না, তার কতই বা বয়স। তবে এই গ্রামের লতিকা নামের একটি মেয়ের সাথে ওর নাকি প্রেম ছিল। শুনেছি মেয়েটা ওকে একটুও পছন্দ করত না। মণ্ডল মশাই হতাশ হয়ে কথাটি বললেও আমি কিন্তু তখন বুঝে গেছি আমায় কি করতে হবে। সাথে সাথে প্রশ্ন করলাম, আপনি কি ওই মেয়েটার বাড়ি চেনেন? হ্যাঁ, চিনি। বাপ মা মরা মেয়ে, মামার বাড়িতেই মানুষ। এই তো সামনের মাঠটা পেরিয়ে 3টে বাড়ির পরেই ওদের বাড়ি। আমায় নিয়ে যেতে পারবেন সেখানে? মণ্ডল মশাই ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন, তুমি সেখানে গিয়ে কি করবে? এই গ্রামের মানুষকে শ্রীদামতান্ত্রিক ও কর্ণপিশাচিনীর হাত থেকে রক্ষা করতে পারে একমাত্র ওই মেয়েটি। আমার কথা শুনে মণ্ডল মশাই অবাক হয়ে গেলেন, কিন্তু আমায় আর কোনো প্রশ্ন করলেন না, শুধু বললেন, তাহলে দেরি করে লাভ নেই, চলো এসো আমার সঙ্গে। তখনই বেরিয়ে পড়লাম আমরা। লতিকার বাড়ি পৌঁছে তাকে সব জানালাম। শেষে ওখান থেকে বের হওয়ার সময় বললাম, তুমি শুধু তাকে বলবে তোমার সিদ্ধান্ত তুমি বদলেছ এবং তুমি তাকে বিবাহ করতে চাও। লতিকা মেয়েটি সত্যি নারী শক্তির এক অন্যতম রূপ। আমার কথা শুনে বলল, আপনি যেমনটা বলবেন আমি ঠিক তেমনটাই করব। আমি ওই শ্রীদামের মৃত্যু চাই ঠাকুরমশাই, আমি ওই শ্রীদামের মৃত্যু চাই। নেহাত আমার বাড়ির লোক ওখানে যায় না, নইলে তো ওকে আমি ছাড়বো না, ওকে আমি কিছুতেই ছাড়বো না। মণ্ডল মশাইকে বাড়িতে রেখে আমি আর লতিকা যখন শ্রীদামতান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে বের হলাম, তখন বিকেল গড়াচ্ছে। গন্তব্যে পৌঁছে দেখলাম বাড়ির সামনের প্রশস্ত উঠোনে শ্রীদামতান্ত্রিক একটা খাটিয়ায় শুয়ে আছে। দুজন দ্বাররক্ষী যারা ছিল আজ তারা নেই। ঈশ্বর যেন সত্যিই সেদিন আমার সাথে ছিল, এমন তিথি আমি মনে মনে চেয়েছিলাম। পাঁচিলের আড়ালে দাঁড়িয়ে লতিকাকে এগিয়ে দিলাম সদর দরজার ভেতরে। জানি না কোন বিশ্বাস থেকে আমি লতিকাকে সেদিন বলিনি যে এতে তোমার মৃত্যু সম্ভাবনাই প্রবল। কর্ণপিশাচিনী তার সাধককে কখনোই অন্য নারীর প্রতি আকৃষ্ট হতে দেবে না। প্রয়োজনে সে তাকে হত্যা পর্যন্ত করতে পারে। কিন্তু আসলে কি জানো, ভালোবাসা যেমন সৃষ্টি করতে পারে প্রজন্মের পর প্রজন্ম, ঠিক তেমনি সে ধ্বংসও করতে পারে দুর্ভেদ্য অমঙ্গল বিশিষ্ট কালো শক্তিকে। লতিকা শ্রীদামের সামনে পৌঁছানো মাত্রই ও লাফ মেরে খাটিয়ায় উঠে বসল। বলল, লতিকা তুমি? আবছা শুনতে পেলাম লতিকার কথা। শ্রীদাম, আমি আমার সিদ্ধান্ত বদলেছি শ্রীদাম। মামা জোর করে আমার এক জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। তুমি দয়া করে বিয়ে আটকাও, তুমি দয়া করে বিয়ে আটকাও শ্রীদাম।
যদি বিয়ে করারই হয়। কথা শেষ হতে পারল না ঠিক করে, তৎক্ষণাৎ বিদ্যুৎ ঝলকের মতো লতিকাকে তুলে কেউ শূন্যে আছড়ে ফেলল। শ্রীদাম তান্ত্রিক তখন বুঝে গেছে এই ঘটনার কারণ। ও চেঁচিয়ে বলল, দেখো, ওকে আমি ভালোবাসি, ও তোমার খাদ্য নয়। তাছাড়া তোমাকে তো আমি সময় মতো তোমার প্রসাদ দিয়ে চলেছি। লতিকাকে ছেড়ে দাও, ওর কোনো ক্ষতি করবে না তুমি। বাড়ির উঠোনের 4টি দেওয়ালের মধ্যে তখন যে একটা প্রচণ্ড শক্তিশালী কিছু ঘূর্ণিঝড়ের মতো পাক খাচ্ছে তা স্পষ্ট বুঝতে পারছি তখন। শ্রীদাম তান্ত্রিক সেই বিভৎস প্রতিকূলতা পেরিয়ে নিচু হয়ে লতিকার মাথাটি তুলে নিল তার হাঁটুর ওপর। চিৎকার করে বলল, লতিকাকে ছেড়ে দাও, লতিকাকে ছেড়ে দাও, ওকে আমি। কথা শেষ করতে পারল না শ্রীদাম। তার আগেই ওই প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে থেকে ছুটে বেরিয়ে আসা একটি ধারালো কাঠের টুকরো ওর মুখের মধ্যে দিয়ে ঢুকে গলার পেছন দিক থেকে বেরিয়ে গেল। তারপর কিছু ভগ্নাংশের বিরতি, সব পুরোপুরি শান্ত। আমি হতবাক হয়ে চোখের পলকে ঘটে যাওয়া ঘটনাটাকে স্মৃতি আবদ্ধ করছি। এমন সময় সম্বিত ফিরল ঘরে ঘরে সন্ধ্যাবাতি দেওয়ার শব্দে। সেদিন লতিকাকে নিয়ে আমি সোজা মণ্ডল মশায়ের বাড়িতে আসি। তাহলে বোঝো একটা ভালোবাসা কতগুলো মানুষকে রক্ষা করতে পারে। তবে এখনো মূল ঘটনা তোমাদের বলিনি। তারানাথের দিকে আমরা এক দৃষ্টে তাকিয়ে রয়েছি। উনি বাঁ হাতে ওনার পুঁটলিটা তুলে নিয়ে বললেন, নিতাই মণ্ডলকে সব জানিয়ে আমি তার পরদিন বাড়ি চলে যাই। হঠাৎ কেমন একটা অসুস্থতা বোধ করছিলাম আমি, তবে বেশি দিন থাকতে পারলাম না। পথ আমায় কখনোই বেশি দিন কোথাও থাকতে দেয়নি। একটা অমোঘ টান অনুভব করতাম কোনো বিষয়ের প্রতি। সব সময় মনে হতো কি একটা কাজ যেন আমার বাকি রয়ে গেছে। যাই হোক, কতদিন পর জানি না, আবার ঘুরতে ঘুরতে একদিন রামজয়পুর শ্মশানের কাছের থেকে যাচ্ছি, হঠাৎ মনে পড়ল সেই পঞ্চমুণ্ডির আসনের কথা। তাই ভাবলাম আর একবার দেখে আসা যাক। কিন্তু গিয়ে দেখি সেখানে তা আর নেই। নিরাশ হয়ে ফিরে আসছি, এই সময় একটা লোকের সাথে দেখা হয়ে গেল শ্মশানের রাস্তাতেই। জিজ্ঞেস করলাম, আচ্ছা, এইখানে একটা বেদি করে একটা পঞ্চমুণ্ডির আসন পাতা ছিল, তাকে এখন সরিয়ে দেওয়া হয়েছে? লোকটি আমায় অবাক করে প্রশ্ন করল, আপনি কি এই গ্রামেই থাকেন? আমি বললাম, মানে আমার বাড়ি এখানেই, তবে আমি এখানে থাকি না। এবার লোকটি বলল, অসম্ভব, কারণ আমার বয়স 60 বছর, আর ছোটবেলা থেকে এখানে আসছি, এই পাড়াতেই থাকি। আমি কোনো বাগচাল বা পঞ্চমুণ্ডির আসন দেখিনি। আমার বাবা কেন ঠাকুরদাও দেখেনি। তবে তারা বলতেন ওখানে একটা আসনের উপর আগে বাগছাল পাতা থাকতো। সে তো 100-150 বছর আগের কথা। সেটা আপনি কি করে জানলেন? আমি বললাম, আমি নিজের চোখে দেখেছি পঞ্চমুণ্ডির আসন। কথায় কথায় ভিড় হয়ে গেল ওখানে। সবাই হতবাক। রাস্তা তখন যেন কানে কানে বলল, এখানে বেশিক্ষণ দাঁড়াস না। কে জানে এভাবে কত পথ চলেছি। আজ যা জানা কাল তা হবে অজানা। যেখানে সিদ্ধি লক্ষ্য, সিদ্ধির আসন বা পথ নয়, তাই সাধক এগিয়ে যায় তার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে। জীবনী যখন সাধনা এবং ধ্যানমগ্নতায় আবদ্ধ, তখন আধ্যাত্মিকতার পথে হাঁটতে হাঁটতে এরকম কত আসনেই না বসা হয়েছে। লক্ষ্য সিদ্ধির কারণে আজ সেই সকল স্মৃতি জল জল করে ওঠে, যখন পথের ধারে দেখা হয়ে যায় পূর্বজন্মের স্মৃতি বিজড়িত স্থান। যাই হোক, আজ তবে এখানে শেষ করি।
ট্রেন চলেছে বীরভূমের উদ্দেশ্যে। বিভূতি তার সহযাত্রীকে একের পর এক শুনিয়ে চলেছে তারানাথের মুখের থেকে শোনা রোমহর্ষক কাহিনীগুলি। আমরা ধীরে ধীরে প্রজেক্ট ওয়াসিংশো সিজন 3 এর দিকে এগোচ্ছি। তার অন্তর্নিহিত এই কাহিনীগুলি শুনতে শুনতে আমরা পৌঁছাব বীরভূমের প্রেক্ষাপটে, যেখান থেকে শুরু হবে প্রজেক্ট ওয়াসিংশো সিজন 3। এতক্ষণ আপনারা রাজদেবী প্রোডাকশনে শুনছিলেন একটি তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প, তারানাথ তান্ত্রিক ও পিশাচিনী দমন। গল্পটির সমগ্র পরিচালনায় ছিল দেবীয়ন্ত্রী দাস। সমগ্র চরিত্রে রাজপ্রতাপ বসু, সন্তু দাস, জয়া ও দেবীয়ন্ত্রী এবং দীপ। গল্পটির শব্দ সংযোজন ও আবহে টিম রাজদেবী প্রোডাকশন, প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের সমর্থনেই আমাদের চ্যানেলটি আজ ধীরে ধীরে প্রায় 31,500 সাবস্ক্রাইবার সংখ্যা সম্পূর্ণ করেছে। আজকের মতন এখানেই শেষ করছি। ফিরবো আবার পরবর্তী গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।